দুটো শরীর মিশে গেল। তনয়ার চোখে তখন কালো স্কার্ফ। তনয়া ভাবছিল আমি ওর সাথে শারীরিক খেলায় মেতেছি, কিন্তু ও জানতো না বিছানার অন্য পাশে বিকি এসে দাঁড়িয়েছে। ও জানতো না ওর শরীরে যে হাতগুলো ঘুরছে সেগুলো শুধু আমার নয়। হঠাৎ দেখি আয়নায় একটি মুখ ভেসে উঠল, একটা মেয়ের মুখ। কি ভয়ঙ্কর তার চেহারা! মুখের একটা দিক থ্যাতলানো, রক্ত পড়ছে, সারা মুখে চাপ চাপ রক্তের দাগ। সে এক চোখ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। নমস্কার দর্শক বন্ধুরা, গল্প আসরের আরও একটি নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের উপস্থাপনা একটি হাড়হিম করা ভৌতিক গল্প, যার নাম নিষিদ্ধ প্রেম। এই গল্পটি শুধুমাত্র একটি ভৌতিক গল্প নয়, এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামাও বটে। এই গল্পে ভূত, প্রেত এবং বিভিন্ন কুসংস্কারের উল্লেখ আছে। গল্প আসরের টিম এই সমস্ত কুসংস্কারকে কোনোদিনই সাপোর্ট করে না। এছাড়াও তামাকজাত দ্রব্য সেবন এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এইগুলিরও কিন্তু এই গল্পে উল্লেখ আছে। কিন্তু আমরা কোনোভাবেই মাদক সেবন বা তামাক সেবনকে সাপোর্ট করি না। চলুন বেশি কথা না বলে শুরু করে দেওয়া যাক আজকের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প, নিষিদ্ধ প্রেম। মানুষের স্মৃতি ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো, এক ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যায়, পরক্ষণেই আবার ফিরে আসে নতুন কিছু নিয়ে। আমি আকাশ, আমার সামনে এখন গোয়ার এক নীল জলরাশি। আমার পাশে বসে আছে তনয়া, যাকে দেখে মনে হয় ঈশ্বর তাকে অবসরে গড়েছেন। এমন শারীরিক উষ্ণতা পৃথিবীর আর কোনো মেয়ের আছে কিনা জানি না। বিছানায় ও যখন আসলে সে আমাকে জড়িয়ে ধরে, আমার পিঠে নোকের আঁচড় বসিয়ে দেয়। মনে হয় স্বর্গের কোনো অপ্সরা কামের টানে নেমে এসেছে। ওর কমলা লেবুর কোয়ার মতো রসালো ঠোঁট দুটোয় যখন চুম্বন করি, লেহন করি জিহবা দিয়ে কামরস, যা এই লবণাক্ত জলরাশির থেকেও নোনা। ওর বিকিনি স্ট্র্যাপটা যখন আলগা হয়ে কাঁধ থেকে নেমে যায়, আমার মনে হয় পৃথিবীর সব পাপ বোধহয় এই শরীরটার মধ্যেই লুকিয়ে আছে। অঝরে একটি ঢেউ এসে তনয়ার উষ্ণতার পারদে জলরাশির ধারা বইয়ে দিল। অন্য স্ট্র্যাপটিও কাঁধ থেকে নেমে গেল। আকাশ, তুমি কি এখনো তাকিয়ে থাকবে? এসো না জলে। আসছি সোনা, তুমি এনজয় করো, আমি একটা সিগারেট শেষ করে জয়েন করছি। তনয়া জানে না ওর এই রূপের আড়ালে আমি কি লুকিয়ে রেখেছি। ও জানে না আমি কেন ওকে এই অফবিট বিচে নিয়ে এসেছি। ও এটাও জানে না আজ থেকে ঠিক 7 দিন আগে কি ঘটনা ঘটেছে এখানে। দৃশ্যটা পাল্টে গেল। এখন আর সমুদ্রে নেই, এখন সামনে একটা অন্ধকার শোবার ঘর। আমার স্ত্রী রিনা মেঝেতে পড়ে আছে, চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। ওর চোখের মণি দুটো স্থির। আমি যখন ওর গলায় হাত দিয়েছিলাম, রিনা একবারও কোনো শব্দ করেনি, শুধু চেয়েছিল। সেই চাহনিটা আমি আজও ভুলতে পারি না। ও আমায় কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি ওকে সেই সুযোগই দিইনি, কারণ তনয়া আমার জন্য অপেক্ষা করছিল। আবার আপনারা গোয়ায় ফিরে আসুন। গল্পটা আবার গোয়া থেকেই শুরু হোক। আমরা এখন হোটেলে ফিরেছি। এই হোটেলটা আমার পুরনো এক বন্ধু বিকির। বিকি লোকটা আমার মতোই, নোংরামি ও রক্তে। তনয়ার শরীরে এখন একটি সাদা তোয়ালে জড়ানো, আয়নার সামনে দাঁড়িয়ে লাল রঙের লিপস্টিক পরছে। তনয়া, আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তনয়া আমার দিকে এগিয়ে এলো, কাছে, খুব কাছে।
ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের থেকে ইঞ্চি খানেক দূরে। কি সারপ্রাইজ আকাশ, আমাকে আরো ভালোবাসবে? এই কথাটা বলে ওর রক্তবর্ণা ঠোঁট দুটো আমার ঠোঁটে মিশিয়ে দিল। মিষ্টি লিপস্টিকটা ওর ঠোঁট থেকে চুষে নিতে লাগলাম। ওকে বিছানায় ফেলে দিলাম। তোয়ালেটা খসে পড়লো ওর শরীর থেকে। তারপর কামার্ত গলায় বললাম, হ্যাঁ খুব, তবে একটু অন্যভাবে। প্যান্টের ভিতর থেকে একটি কালো স্কার্ফ বার করলাম। এই যে স্কার্ফটা, এটা দিয়ে তুমি তোমার চোখ দুটো বেঁধে নাও। ব্লাইন্ড ফোল্ড? উফ, তুমি না দিন দিন খুব দুষ্টু হয়ে যাচ্ছ। তোমার ফ্যান্টাসিগুলো আরও ডার্টি হয়ে যাচ্ছে। দুটো শরীর মিশে গেল। তনয়ার চোখে কালো স্কার্ফ। তনয়া ভাবছিল আমি ওর সাথে শারীরিক খেলায় মেতেছি, কিন্তু ও জানতো না বিছানার অন্য পাশে বিকি এসে দাঁড়িয়েছে। ও জানতো না এই শরীরের ওপর যে হাতগুলো ঘুরছে সেগুলো শুধু আমার নয়, বিকির আঙ্গুলগুলো ওর পিঠে বিঁধছিল। তনয়া কেঁপে উঠছিল উত্তেজনায়। বিকির মাংসল দণ্ডটা তনয়া চুষছিল। দেখে মনে হচ্ছিল যেন কোনো বাচ্চা লালিপপ খাচ্ছে চেটে চেটে। আমি তখন হাতের কাজ করছি তনয়ার শরীরের মালভূমি অঞ্চলে। বিকির সাপটা যখন তনয়ার গর্তে প্রবেশ করলো, তনয়া কামনায় কুকিয়ে উঠল। বিকির কোলে বসে ওঠানামা করছে তনয়ার শরীর। ওদের খেলা দেখে আমার ততক্ষণে হোয়াইট সস বেরিয়ে গেছে। বাথরুমের ভিতরের আয়নায় নিজের মুখ দেখছি। হঠাৎ আয়নায় আমার মুখটা বদলে গেল। মাথার এক পাশটা থ্যাতলানো ভারী কিছু দিয়ে আঘাত করলে যেমন হয়, ঠিক তেমনই আয়নায় যেন ছায়াটা নড়াচড়া করছে। হঠাৎ করেই আয়নাটা ঝাপসা হয়ে গেল। কুয়াশা জমে গেল কাঁচে। আয়নাটায় ফাটল ধরছে। হঠাৎ একটা নারী কণ্ঠের ফিসফিসানি শোনা গেল, আকাশ, আমি ফিরে এসেছি। আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। আয়নার ভেতর কি কেউ আছে? রিনা? না, অসম্ভব। রিনাকে আমি অনেক গভীরে পুঁতে দিয়ে এসেছি, সেখান থেকে তো ফিরে আসা যায় না। তনয়া আর বিকির খেলা তখনও শেষ হয়নি। তনয়া হাঁটু মুড়ে উল্টো হয়ে বসে, তনয়ার চুলের মুঠি ধরে বিকি, সঙ্গে তীব্র বেগে বিকির ইঞ্জেকশন চলছে। তনয়া আর বিকি মত্ত। সারা ঘরে তনয়ার কামার্ত চিৎকার প্রতিধ্বনিত হচ্ছে। আমি তখন ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। পকেট থেকে মোবাইলটা বের করলাম। গ্যালারিতে রিনার শেষ মুহূর্তের ছবিটা এখনো আছে আমার কাছে। হঠাৎ মনে হলো ফোনটা খুব গরম হয়ে যাচ্ছে। স্ক্রিনে একটা চ্যাট উইন্ডো খুলে গেল, যেটা আমি কখনো টাইপ করিনি। সেখানে লেখা, তনয়া সব জানে। হোয়াট দ্য হেল, এটা কে লিখলো? ফোনটা হঠাৎ বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে শুধু একটা ভারী নিঃশ্বাসের শব্দ এলো, আর তার সাথে মিশে আছে নোনা জলের শব্দ। রিনা কি তবে এই হোটেলের আশেপাশেই আছে? তনয়ার শেষ চিৎকার ভেসে এলো কানে। বিকি চলে গেল। শহরে রাত গভীর হচ্ছে। উন্মুক্ত তানিয়ার ক্লান্ত শরীরটা বিছানায় পড়ে আছে। গর্ত দিয়ে সাদা নোনা জলের ধারা নেমেছে। ওর পাশে শুয়ে চোখটা কখন যেন লেগে গেল। ঘুম ভাঙল ভোরের পাখির ডাকে। কাল রাতের সেই রোমাঞ্চ আর শরীরের উত্তাপের পর আজ সকালটা কেন জানি খুব ভারী হয়ে আছে। তনয়া এখনো ঘুমাচ্ছে। ওর গায়ের চাদরটা অর্ধেক মেঝেতে পড়ে আছে। গত রাতে বিকি আর আমি যা করেছি তার কোনো গ্লানি আমার নেই। রিনাকে মারার পর থেকেই আমার ভেতরটা কেমন যেন পাথর হয়ে গেছে। কিন্তু কাল রাতে আয়নায় আমি যে ছায়াটা দেখলাম, সেটা কি রিনা নাকি আমার মনের ভুল? চোখটা ধীরে ধীরে খুলল তনয়া।
চাদরটা বুকে টেনে সোজা চলে গেল বাথরুমের দিকে। আমি বিছানায় শুয়ে ওর বাথরুমের কার্যকলাপের শব্দ শুনছি। হঠাৎ একটা শব্দ, মনে হলো কেউ কাঁচের ওপর নখ দিয়ে আঁচড় কাটছে। তনয়া, তনয়া, সব ঠিক আছে তো? কোনো উত্তর এলো না। আমি উঠে বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা ভেজানো, ভেতরে ভ্যাপসা গরম ভাব। তনয়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা সাবান, কিন্তু ও নড়ছে না। ওর চোখ দুটো আয়নার দিকে স্থির হয়ে আছে। তনয়া, তনয়া, কি হয়েছে? কথা বলছো না কেন? আকাশ, আয়নার ভেতরে ওই মেয়েটাকে। কি বলছো? কোন মেয়ে? ওখানে তো শুধু তুমি আর তোমার প্রতিবিম্ব। না আকাশ, আমি যখন মুখ ধুচ্ছিলাম আয়নার ভেতর থেকে অন্য কেউ আমার দিকে চেয়েছিল। একটা মেয়ে, ওর গলাটা নীল হয়ে আছে। ও আমায় কিছু বলতে চাইছিল। রিনা? হ্যাঁ, রিনার গলাটা নীল হয়ে গিয়েছিল যখন আমি আমার দু হাতের আঙুল ওর শ্বাসনালীতে বসিয়ে দিয়েছিলাম। আমার বুকটা ধক করে উঠল, কিন্তু আমি হাসার চেষ্টা করলাম। পাগলামি করো না সোনা, গত রাতে বোধহয় ড্রিঙ্কটা একটু বেশি হয়ে গিয়েছিল। চলো, আজ আমরা সমুদ্রে যাব, ফ্রেশ হয়ে নাও। গোয়ার এই দিকটা একদম নির্জন। তনয়া আজ লাল রঙের একটা বিকিনি পরেছে। ওকে দেখতে অপার্থিব লাগছে। ওর শরীরটা দেখলে যে কোনো পুরুষের মাথা খারাপ হয়ে যাবে। সমুদ্রের জল ওর তরমুজের মতো বড় বড় নিতম্বগুলি এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু ও যেন নিজের মধ্যেই নেই। ও বারবার পিছনে ফিরে তাকাচ্ছে। কেউ আমাদের ফলো করছে না তো? আমার কেন জানি না মনে হচ্ছে কেউ ভিডিও করছে আমাদের। আরে ধুর, এখানে কেউ নেই, শুধু তুমি আর আমি। এনজয় করো তনয়া, এনজয় করো। আমি মিথ্যে বললাম। দূরে একটা ঝোপের আড়ালে বিকি ক্যামেরা নিয়ে তৈরি, ও ভিডিও করছে। গত রাতে বিছানায় যা শুরু হয়েছিল, আজ এখানে বালির ওপরে তার পূর্ণতা পাবে। এই বালিয়াড়ির উষ্ণতা তোমার শরীরের উষ্ণতার সামনে ফিকে তনয়া। তাকে এই সূক্ষ্ম ফিতে দিয়ে আটকে রেখো না। উষ্ণতা ছড়িয়ে দাও তনয়া। এই জলরাশি তোমার শরীরের উষ্ণতা পেতে চায়। তনয়া ঠোঁটের কোণে দুষ্টু একটা হাসি ফুটে উঠল। তনয়া আস্তে আস্তে নিজের বিকিনি খুলে ফেলল। ওর শরীরটা এখন প্রকৃতির মতোই উন্মুক্ত। আমরা বালির ওপরেই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়লাম, হারিয়ে গেলাম ওর ঠোঁটের গভীরতায়। আমার উষ্ণ লালা ছড়িয়ে দিলাম ওর সুগভীর নাভিতে। মুখে পুড়ে নিলাম একজোড়া চাঁদের কলঙ্ক দুটি। হঠাৎ তনয়া বলে উঠল, আকাশ থামো, বালির ভেতর থেকে কেউ আমার পাটা টেনে ধরছে, ছাড়ো। আরে কি বলছো? কেউ তো এখানে নেই। আমি স্পষ্ট অনুভব করলাম একটা ঠান্ডা হাত আমার গোড়ালি চেপে ধরলো। আকাশ, আকাশ, এখান থেকে চলো, আমার খুব ভয় লাগছে। অসহায়ের মতো এক প্রকার বাধ্য হয়েই সেখান থেকে চলে আসতে হলো। রাতে ডিনারে বসে তনয়া অদ্ভুত আচরণ করছে। ও প্রচুর মাংস খাচ্ছে। সাধারণত ও ডায়েট নিয়ে খুব সচেতন, কিন্তু আজ যেন ওর খিদেই মিটছে না। রাক্ষসের মতো মাংস চিবোচ্ছে ও। আস্তে খাও তনয়া, শরীর খারাপ করবে তো। জানি না আকাশ, খুব খিদে পাচ্ছে। মনে হচ্ছে পেটের ভেতর কেউ বসে সব খাবার খেয়ে নিচ্ছে। খাওয়া শেষ করে তনয়া রুমে চলে গেল। আমি একটু রিসেপশনে এলাম বিকির সঙ্গে দেখা করতে। বিকি হাসছিল। আরে ভাই, আজকের ভিডিওটা যা হয়েছে না, একদম ফাটাফাটি। তনয়াকে তো হেভি সেক্সি লাগছে। শরীরটা দেখেছিস? পুরো মাখন। তুই কিন্তু হেভি লাকি। হ্যাঁ, ভিডিওটা আবার ডিলিট করে দিস না কিন্তু, সাবধানে রাখিস। জুলির কেসটা মনে আছে তো? আমি যখন রুমে ফিরলাম, তনয়া বাথরুমে। আমি বিছানায় বসে একটা সিগারেট ধরালাম। হঠাৎ টেবিলের উপরে রাখা তনয়ার ফোনটা জ্বলে উঠল। একটা মেসেজ এসেছে। কৌতূহলবশত আমি ফোনটা হাতে নিলাম। মেসেজটা দেখে আমার হাত থেকে সিগারেটটা পড়ে গেল।
একটা অচেনা নাম্বার থেকে একটা ছবি পাঠানো হয়েছে। ছবিটা আমাদের বিয়ে, আমার আর রিনার। ছবির নিচে লেখা, আমি তোমার পাশে শুয়ে আছি আকাশ, দেখতে পাচ্ছ না? বাথরুমের দরজাটা সজোরে খুলে গেল। তনয়া বেরিয়ে এলো, পরনে পাতলা একটি সাদা হাউস কোট। ওর চুল ভেজা, চোখ দুটো লাল। আকাশ, তুমি আমার ফোন চেক করছো? না, মানে জাস্ট একটা নোটিফিকেশন এলো তাই। তনয়া আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। ওর চাহনিটা কেন জানি অচেনা লাগছে, ঠিক যেমন রিনা তাকাতো। তনয়া ফোনটা নিয়ে বিছানায় শুয়ে পড়ল। আমি লাইটটা অফ করে দিলাম, কিন্তু অন্ধকারে আমি অনুভব করতে পারছি তনয়া ঘুমাচ্ছে না, ও তাকিয়ে আছে। হঠাৎ করে খাটের নিচে একটা খসখস শব্দ শোনা গেল। আমার মনে হলো খাটের নিচ থেকে কেউ একজন তনয়ার ফোনের দিকে হাত বাড়াচ্ছে। আমি তনয়ার পাশে গিয়ে শুলাম। তনয়া ঘুমানোর ভান করছে। আমি লক্ষ্য করলাম তনয়ার ফোনটা আবার জ্বলে উঠল। ও এবার একা একা কিছু চ্যাট দেখছে। ওর মুখটা ফোনের আলোয় নীল হয়ে আছে। ও কি দেখে ফেলেছে? ও কি জেনে ফেলেছে আমি রিনার সাথে কি করেছি? আমি প্রবল আসলে সে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আহ, আকাশ ছাড়ো না, ভালো লাগছে না। গুড নাইট, আমি ঘুমালাম। মধ্যরাত, দূরে কোনো কুকুরের একটানা কান্নার শব্দ, ঘড়ির টিক টিক শব্দ কানে আসছে। রাত 3টে। তনয়া পাশে অঘরে ঘুমোচ্ছে, কিন্তু ওর নিঃশ্বাসটা যেন স্বাভাবিক নয়, খুব ভারী। আমি বিছানায় শুয়ে ভাবছি সেই মেসেজটার কথা। রিনার সাথে আমার বিয়ের ছবি তনয়ার ফোনে কে পাঠাবে? রিনার তো কোনো আত্মীয়র সাথে আমার যোগাযোগ নেই। তবে কি বিকি? না, বিকি এতটা বোকামো করবে না। আবার ভাইব্রেশন। তনয়ার ফোনটা বালিশের নিচে রাখা। আমি খুব সাবধানে হাত বাড়ালাম। তনয়া হালকা নড়ে উঠল। আমি জমে গেলাম। কয়েক সেকেন্ড পর ও আবার শান্ত হতেই আমি ফোনটা বের করলাম। পাসওয়ার্ড কি যেন ছিল, হ্যাঁ, ওর জন্ম তারিখ। সাথে সাথেই ফোনটা খুলে গেল। কিন্তু মেসেজ বক্সে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার রক্ত একেবারে হিম হয়ে গেল। রিনার সাথে আমার বিয়ের ছবিটা উধাও। সেখানে শুধু একটা ব্ল্যাঙ্ক চ্যাট হেড। হোয়াট দ্য ফাক! এই মাত্র তো দেখলাম ছবিটা, ডিলিট হয়ে গেল কি করে? নাকি নাকি আমি সত্যি হ্যালুসিনেট করছি? মোবাইল থেকে চোখ সরাতেই দেখলাম তনয়া বিছানায় উঠে বসেছে। ওর চোখ দুটো খোলা, কিন্তু মণিগুলো স্থির। ঠান্ডা একটা স্রোত আমার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। আকাশ, আমার খুব জল তেষ্টা পাচ্ছে। তনয়া রোবটের মতো উঠে বাথরুমের দিকে চলে গেল। ও যাওয়ার সময় লক্ষ্য করলাম ওর পায়ের ছাপগুলোতে মেঝেটা ভিজে গেছে, অথচ ও তো কিছুক্ষণ আগেই বিছানায় ছিল। ভিজে গেল কি করে? জল কোত্থেকে এলো? রাতে তেমন আর কিছু অস্বাভাবিক হলো না। পরদিন সকালে আমার একটু কাজ ছিল। বিকির সাথে ড্রাগ ডিলিং নিয়ে কথা বলার জন্য রিসেপশনে গিয়েছিলাম। তনয়াকে বলে এসেছিলাম ও যেন পুলের ধারেই থাকে, কিন্তু ফিরে এসে দেখি তনয়া সেখানে নেই। ও বিকির কেবিনে বসে আছে। কাঁচের দরজা দিয়ে দেখলাম তনয়া বিকির খুব কাছাকাছি বসে আছে। ওর হাতটা বিকির উরুর উপর। হারামজাদি আমার বন্ধুকে টোপ দিচ্ছে, নাকি নাকি বিকি ওকে হাত করার চেষ্টা করছে? আমি ভেতরে ঢুকলাম না, আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তনয়া বিকিকে ড্রিঙ্ক অফার করছে। বিকি তো মেয়ে মানুষ, পাগল। ও একেবারে গদগদ হয়ে গ্লাসটা নিল। আমি দেখলাম তনয়া কৌশলে বিকির ফোনটা নিজের দিকে সরিয়ে নিল।
মেয়েটা কি আমায় সন্দেহ করছে? ও কি বিকির ফোন থেকে কোনো ইনফরমেশন বের করার চেষ্টা করছে? বিকিকে বেশ কয়েকটি প্যাগ খাইয়ে দিয়েছে তনয়া। বিকি এখন পুরোপুরি মাতাল। তনয়া ওকে ড্রিঙ্ক খাইয়ে একেবারে কুপোকাত করে ফেলেছে। আমি আড়াল থেকে সব দেখছি। তনয়া খুব মিষ্টি করে কথা বলছে ওর সাথে। আচ্ছা ভিকি, আকাশ তো বলে তুমি আরো বেস্ট ফ্রেন্ড। তোমরা কি সবকিছু শেয়ার করো? আই মিন সবকিছু? আরে তনয়া বেবি, আকাশ আর আমি মানে তো এক। ও যা করে আমি তার সাক্ষী থাকি। ওই ওই সেদিন রাতে ভিডিওটা তো আমি করলাম। কোন ভিডিও ভিকি? আমাকে দেখাবে? না বেবি না, আকাশ জানতে পারলে আমায় মারবে, কিন্তু তোমার জন্য আমি সব করতে পারি বেবি। এই দেখো 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 ভিডিওটা দেখো। বিকি ওর ফোনের গ্যালারি খুলে তনয়াকে সেদিন রাতের থ্রিসাম ইন্টারকোর্সের ভিডিওটা দেখিয়ে দিল। আমি দেখলাম তনয়ার মুখটা মুহূর্তের জন্যই যেন পাথরের মতো শক্ত হয়ে গেল, কিন্তু ও সামলে নিল, হাসলো, এক ভয়াবহ বিষাক্ত হাসি। খুব সুন্দর ভিডিও ভিকি। আচ্ছা, আকাশের ফোনে একটা মেয়ের ছবি দেখলাম, রিনা বলে। ওকে চেনো? রিনা? হুট, আকাশের বউ। ও তো শেষ, একদম শেষ। আকাশ ওকে মাটিতে মানে গোয়ার মাটিতে না কলকাতায়, থুর, সব কি সব বেশি বলে ফেলছে। চুপ। আমার আর ধৈর্য সইল না, আমি সোজা ঘরে ঢুকে গেলাম। ভিকি, ভিকি, অনেক হয়েছে, এবার তোর ঘুমানোর দরকার। তনয়া আমার দিকে তাকালো। ওর চোখে কোনো ভয় নেই, শুধু একটা গভীর ঘৃণা দেখতে পেলাম। কিন্তু ও মুখে কিছু বলল না। ও শুধু উঠে আমার হাতটা ধরলো। ওর হাতটা বরফের মতো ঠান্ডা। চলো আকাশ, আজ রাতে আমরা আবার সেই অফবিট বিচে যাব। আমার না খুব ইচ্ছা করছে তোমার সাথে রিনার গল্প শুনতে শুনতে সমুদ্র দেখতে। ও নামটা উচ্চারণ করলো, রিনা। আমার মনে হলো হোটেলের করিডোরে কেউ একজন অট্টহাসি হাসলো। তনয়া যখন হাঁটছে আমি দেখলাম ওর পিঠের চামড়াটা কুঁচকে কুঁচকে যাচ্ছে, যেন চামড়ার নিচে অন্য কেউ নড়াচড়া করছে। আমি বুঝতে পারছি তনয়া এবার হানি ট্র্যাপ সেট করেছে। ও জেনে গেছে আমি বিবাহিত এবং আমি একজন খুনি, কিন্তু ও এটা জানে না রিনা মরেও আমার পিছু ছাড়েনি। আজ রাতে বিচে কিছু একটা তো ঘটবেই। হয় তনয়া থাকবে, নয়তো রিনা। সমুদ্রের উত্তাল গর্জন। রাত 12টা। মেঘ ডাকছে বোধহয় বৃষ্টি হবে। গোয়ার এই অফবিট বিচের অন্ধকার আজ যেন গিলে খেতে আসছে। তনয়া ড্রাইভ করে আমায় এখানে নিয়ে এসেছে। ও কথা বলছে না, শুধু স্টিয়ারিংটা শক্ত করে ধরে আছে। ওর ফর্সা হাতগুলো স্টিয়ারিং এর ওপর সাদা হাড়ের মতো দেখাচ্ছে। আমি জানি যে ও বিকির কাছ থেকে সব জেনে গেছে। ও জেনে গেছে রিনা কে ছিল, কিন্তু ও কি জানে রিনা এখন ঠিক কোথায়? নামো আকাশ, জায়গাটা খুব চেনা লাগছে না? কাল
এখানেই তো আমরা ভালোবাসা বিনিময় করছিলাম। তোমার বন্ধু ভিকি তো খুব ভালো সিনেমাটোগ্রাফার, তাই না? তনয়া, তনয়া শোনো, বিকি মাতাল ছিল, ও যা বলেছে তা সত্যি নয়। সত্যি নয়? তোমার ফোনের চ্যাটগুলো কি মিথ্যে? তোমার আর বিকির সেই ভিডিওটা যেখানে আমি ব্লাইন্ডফোল্ড ছিলাম আর তোমরা দুজন, ছি ছি। আকাশ, তুমি আমাকে শুধু ব্যবহার করোনি, তুমি আমাকে পণ্য বানিয়েছো। তনয়া আমার দিকে এগিয়ে আসছে, ওর চোখে সেই আগুন যা আমি রিনার চোখে শেষ রাতে দেখেছিলাম। হঠাৎ করেই আবহাওয়াটা বদলে যেতে লাগলো। সমুদ্রের জল যেন তনয়ার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিচ্ছে। হঠাৎ একটা অশরীরী কান্নার শব্দ বাতাসের সাথে ভেসে এলো। আমার বুকটা ধক করে উঠল। এই আওয়াজটা তনয়ার নয়, এটা রিনার। বালির নিচ থেকে যেন কেউ চিৎকার করছে। তনয়াও থমকে দাঁড়ালো, ও চারপাশটা দেখছে। কে কে ডাকছে? আকাশ, তুমি শুনতে পাচ্ছ? কিছু না তনয়া, চলো এখান থেকে চলো, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। আমি তনয়ার হাত ধরতে গেলাম, কিন্তু ও আমাকে ছটকা দিয়ে সরিয়ে দিল। তনয়া এবার বিচের একটি নির্দিষ্ট জায়গার দিকে এগোতে শুরু করলো। আকাশ, তুমি আমায় কলকাতায় বিয়ের কথা বলছিলে না? কিন্তু রিনা তো আমাকে বলছে ও এখানেই আছে, এই মাটির নিচে। ও খুব একা অনুভব করছে। তনয়ার গলার স্বরটা কেমন বদলে যাচ্ছে। ও যেন তনয়া নয়, অন্য কেউ কথা বলছে। ও হাঁটু গেড়ে বালির ওপর বসে পড়ল এবং দু হাতে বালি খুঁড়তে শুরু করলো। তনয়া, তনয়া থামো, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আরে ওখানে কিছু নেই। আমি ওকে আটকাতে গেলাম, কিন্তু হঠাৎ দেখলাম তনয়ার পিঠের উপর একটা হাতের ছাপ ফুটে উঠছে, নীলচে পচে যাওয়া একটা হাত। কিন্তু তনয়া সেটাকে গ্রাহ্য করছে না। ও বালি খুঁড়ছে আর হাসছে। পেয়েছি। আকাশ দেখো, রিনা তোমার জন্য কি উপহার রেখে গেছে। আমি কাছে গিয়ে দেখলাম একটা পুরনো ট্রাঙ্ক, যেটা আমি কলকাতায় পুঁতে এসেছিলাম। এটা এটা এখানে এলো কি করে? কলকাতা থেকে গোয়া? এটা এটা অসম্ভব, বিজ্ঞানেরও বাইরে। আমার হাত পা কাঁপতে শুরু করেছে। তনয়া ট্রাঙ্কটা খোলার চেষ্টা করছে। পাথর দিয়ে কয়েকটা ঘা দিতেই মরচে ধরা তালাটি ভেঙে যাওয়ার শব্দ হলো। ট্রাঙ্কটা খুলতেই ভেতর থেকে পচা মাংসের উৎকট গন্ধ বেরোতে লাগলো। কিন্তু ভেতরে কোনো লাশ নেই, সেখানে শুধু একটা মোবাইল ফোন, রিনার ফোন, যেটা আমি নষ্ট করে দিয়েছিলাম। ফোনটা হঠাৎ করেই জ্বলে উঠেছে। ফোনের স্ক্রিনে একটা ভিডিও প্লে হচ্ছে, রিনা যখন মরছে ঠিক সেই মুহূর্তটা। কিন্তু ভিডিওটা কে করলো? ফোনের ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক এমন যেন কেউ সিলিং থেকে ঝুলে ভিডিওটা করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে আমি রিনার গলা টিপে ধরছি, আর রিনা ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। ও মরছে না, ও হাসছে। শেষ হলো আজকের গল্প নিষিদ্ধ প্রেম। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও আপনাদের কাছে যদি কোনো গল্প থাকে তাহলে আপনারা চলে আসতে পারেন আমাদের সেটে এবং এখানে এসে পডকাস্টের মাধ্যমে আপনার গল্প আপনারা আমাদের শোনাতে পারেন। সেই পডকাস্টটি আমরা একটি অন্য চ্যানেলে ছাড়ব এবং আপনাকে সেই লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে।
এছাড়াও সেই গল্প নিয়ে আমরা চেষ্টা করব অডিও স্টোরি তৈরি করার। তাই দেরি না করে অবশ্যই কমেন্ট করুন যে আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের কাছে কি এরকম কোনো স্টোরি আছে। যদি থেকে থাকে তাহলে আমরা নিজেরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব, কোনো চিন্তার বিষয় নেই। আপনারা নিজেরা আসবেন, নিজেদের গল্প নিজেরাই শোনাবেন এবং লোকেরা দেখবে সত্যি ভৌতিক ঘটনা। কারণ আমাদের উদ্দেশ্য মানুষের কাছে সত্যি পৌঁছে দেওয়া। দেখা হবে পরবর্তী সপ্তাহে আরও একটি হাড়হিম করা ভৌতিক গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের গল্পটিকে শেয়ার করে দিতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে।